কয়েকবার ফোন দিয়েছিলেন, রিসিভ হয়নি। কড়া করে কিছু কথা না শোনালেই নয়। ফোন আসার অপেক্ষায় থেকে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন। ফোন আসার শব্দ আসতেই চটজলদি রিসিভ করে কানে তুলে নেয়। কড়া করে কিছু বলবেন তার আগে উপাস থেকে নম্র কণ্ঠে আদিল বলে ওঠে, দুঃখিত আপু, মিটিংয়ে ছিলাম। এতবার ফোন দিয়েছেন, কোনো সমস্যা? সম্মান পেয়ে রাগটা যেন কমে আসলো। অনল মাহমুদ ও শান্ত সুরে বললেন, কালকের ডিল কনফার্ম হয়নি আদি। তোমার ভুলের জন্য আমাকে কথা শুনতে হয়েছে। অন্য কেউ তোমার আব্বুকে কড়া কথা বলেছে আদি, যা আজ পর্যন্ত কেউ করতে পারেনি। কষ্ট পাবেন না আব্বু, যার গলা দিয়ে কড়া কথা বের হয়েছে তার গলাটা আজ রক্তে ভেসে যাবে। অনল মাহমুদ যেন এই কথাটাই শুনতে চেয়েছিলেন। এতক্ষণে রাগ যেন এক নিমিষেই পালিয়ে গেল। খট করে ফোন কেটে দিয়ে শব্দ করে হেসে উঠলেন তিনি। অন্য কেউ হুট করে হাসির শব্দে নির্ঘাত ভয় পেয়ে যেত। অনেকটা সময় হাসলেন, হুট করে হাসি থামিয়ে মুখ গম্ভীর করে বলে উঠলেন, তুমি আমার সম্পদ আদি। আব্বু তোমাকে খুব ভালোবাসে, খুব। যতক্ষণ তুমি আব্বুকে ভালোবাসো ততক্ষণ আব্বুও তোমাকে একদম বুকের ভেতরে ঢুকিয়ে রাখবে। বিছানায় গা এলিয়ে দিয়ে চোখ বুঝলেন অনল মাহমুদ। দরজা থেকে সরে গেল কেউ। এলোমেলো পায়ে হেঁটে কোনার এক ঘরে ঢুকে পড়ল। এলোমেলো পায়ের এক একটা ভাঁজ যেন বিষাদের ইঙ্গিত দেয়। দেয় কোনো ভুলে চোরাবালিতে হারিয়ে যাওয়ার খোঁজ, দেয় কোনো হৃদয়ের হাহাকারের খোঁজ। যাতনাগুলো আর কতদিন বয়ে নিবে? মৃত্যু তো জড়িয়ে নেয় না। মিহি তোমার জন্য সে কখন থেকে অপেক্ষা করছে আপরা। তুমি এতক্ষণে আসলে? যাও উপরে যাও। কলিং বেল বাজানোর সাথে সাথে দরজা খুলে যায়। আফরা ভেবে নেয় দরজাটা মনিরা খুলেছে। হাসি মুখে ভেতরে ঢুকবে, আতিকুরকে দেখে মুখের হাসি মিলিয়ে যায়। লোকটা কেমন গা জ্বালানো দৃষ্টিতে তাকিয়ে আছে। আফরা হালকা কেসে ওঠে, আতিকুর দৃষ্টি ঘোরায়। ভেতরে যাওয়ার রাস্তা ছেড়ে কিছু বলার জন্য এগিয়ে আসে, তবে সময় তার সহায় আজ হয়নি। এর আগেই দৌড়ে সিঁড়ি বেয়ে নেমে আসে মনিরা। উক্ত কথাটি বলে হাঁপাতে থাকে। আফরা এক নিমিষে পুরো ব্যাপারটা বুঝে যায়। অজান্তেই তার ঠোঁটের ভাঁজে হাসিরা উকি দেয়। মনিরাকে উদ্দেশ্য করে বলে ওঠে, মিহির কাছে যাব, আগে একটু কাকার সাথে কথা বলে নি। আরেকদিন দেখা হয়েছিল, তবে কথা বলতে পারিনি। কথাটা বলা শেষ হতেই আশরাফুদ্দিনের থেকে কিছুটা সরে বসে। মুখের হাসি চওড়া করে বলে ওঠে, ভালো আছেন কাকা? মেয়েটাকে আশরাফুদ্দিন দেমাগই ভেবেছিল, তবে সুন্দরী মেয়ের এত ভালো ব্যবহার যেন তার ধারণা পাল্টে গেল। নিজেও গদগদ হয়ে বললেন, হ্যাঁ মা, ভালো আছি। তুমি কেমন আছো? আমি তো সব সময় ভালো থাকি কাকা। ছোট কাকি কেমন আছে? নিয়ে আসতেন, একটু দেখতাম। তোমার ছোট কাকিও ভালো আছে। ও তো 2 দিন আগে বান্ধবীদের সাথে ঘুরতে গিয়েছে। আমার কাছে 10 দিনের সময় নিয়েছে, এত করে বলল আর না করিনি। আপনাকে রেখে ঘুরতে চলে গেল? এ কেমন কথা কাকা, আপনি সাথে যেতেন। গেছে ভালোই হয়েছে, ঘন্টায় ঘন্টায় ফোন দিয়ে খোঁজ নেয় তো। আফরা শুধু হাসলো। 10 দিনের জন্য ঘুরতে গিয়েছে, বেশ ভালো তো। ঘুরতে গিয়েছে বলে বুড়ো যেন ভালোই হয়েছে, না হলে এখানে আসতো নাকি? মনে মনে কথাগুলো ভেবে উঠে দাঁড়ায়। আতিকুরের দিকে এক পলক তাকিয়ে হাসি দেয়। আতিকুর নিজেও গদগদ হয়ে যায়, তবে কথা বলার সুযোগ সে পায় না। মনিরা আফরার হাত ধরে উপরে চলে যায়। তখন আফরা ভাবতে ব্যস্ত। হুট করেই আপন মনে বলে ওঠে, 15 থেকে 16 বছরের গ্রামের মেয়ে বান্ধবীর সাথে 10 দিনের জন্য ঘুরতে গেল। সে ঘর থেকেই বের হলো কখন, বান্ধবীটাও হলো কখন, ব্যাপারটা ভাবাচ্ছে। অপরাহ্নের শেষ ভাগ। সূর্যের তেজে ধরণী অতিষ্ঠ। চারদিক যেন পানির জন্য হাহাকার করছে। ব্যস্ত মানুষজন হাঁসফাঁস করছে, তবুও যেন জিরিয়ে নেওয়ার ফুরসত নেই। গতানুগতিক নিয়মে চলছে গাড়ি। পুলিশের জিপ। ড্রাইভিং সিটে বসে আছে আতিকুর, পাশে বিরক্তি নিয়ে বসে আছে আরাফ। রোদের ঝিলিক চোখে মুখে বাড়ি খাচ্ছে। আজ হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়েছে তাকে। আতিকুরের অনিচ্ছা সত্ত্বেও যেতে হয়েছে, যদিও বইয়ের সাথে অসভ্যতা করায় তার কোনো যায় আসেনি। আরাফ কিছুক্ষণ হলো কিছু বলার জন্য চেষ্টা করছে, তবে মনে হচ্ছে বেশ ভয় পাচ্ছে। ব্যাপারটা ধরতে পেরে আতিকুর নিজেই বলল, কিছু বলবি? আরাফ চমকালো, ইতস্তত করতে লাগলো। আতিকুর যেন এক ছুটে পুরো বিষয়টা বুঝে ফেলল। হাসলো সে। নিজের বউয়ের দিকে হাত বাড়ানোর অপরাধে তার করণীয় ছিল পাশের মানুষটাকে হাজতে পাঠানো, অথচ সে কি করছে সে বিষয়ে তার রাগ দু আনাও নেই। তার তো রাগ লেগেছিল আরাফের কুদৃষ্টি আফরার ওপরে ছিল। ভাইয়ের প্রতি দরদ তার খুব একটা নেই। মূলত তাদের 3 ভাইয়ের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন জোরালো নয়, একেবারে নেই বললেই চলে। ছোট থেকে যে যার মতো জীবনযাপন করণে তেমন কথাও হতো না।
আস্তে আস্তে তিনজনই বড় হলো, বাইরে চাকচিক্য হারালো, মজা মস্তি করে দিনগুলো চলে গেল। যেখানে বাবা মার প্রতি তাদের কোনো দায় নেই, সেখানে ভাই ভাই মিল আশ্চর্য ছাড়া কিছু নয়। আতিকুর নিজের মধ্যে কিছু কথা আওড়ালো, ধীরে সুস্থে বলল, আমি আগে থেকে জানতাম বাবার মতো এই জানোয়ার হয়েছিস। যদি আমিও জানোয়ারের থেকে কম নই, তবে তোর আর আমার পার্থক্য কি জানিস? তুই লকআপ দৃষ্টি দেখে ফেলেছিস, আর আমি তো গোপনে ভোগ করি, মজা না। আরাফ সহজ হলো। এই প্রথম মনে হচ্ছে তার থেকেও কোনো বড় খেলোয়াড়ের সাথে সে কথা বলছে। সাহস করে বলল, তোর রাগ নেই ভাবির সাথে অসভ্যতা করেছি যে? কেন থাকবে? আমার রাগ আফরার দিকে নজর বলে সাবধান করে দিচ্ছি, এ মেয়ে আমার শিকার। কথাটা কেমন শোনালো। আরাফ আর সাহস করতে পারল না কিছু বলার। এমনিতেও বাম হাত নেই, ধরতে গেলে সে অচল। এখন ভাইকে খেপানো মানে সকল রকম বিলাসিতা পরিহার করা, যা সে চাইছে না। তাকে এখন আতিকুরকে গুনেই চলতে হবে, পরে না হয় ঝোপ বুঝে কোপ দিবে। কথাগুলো ভেবেই মুচকি হাসলো সে। আতিকুর এক নজর হাসির দিকে তাকিয়ে নিজেও হাসলো। দুজনের হাসি সম্পূর্ণ আলাদা। কে জানে এই দু হাসি আবার কার সর্বনাশ ডেকে আনে। তুমি আর এসো না আফরা, মিহির টিউশনের আর কোনো দরকার নেই। মিহিকে পড়ানো শেষ। আফরা কিছুক্ষণ গল্প করছিল মেয়েটার সাথে। মিহি ও কি সুন্দর হাসছে, হেলে দুলে পড়ছে আফরার ওপর। এভাবে হাসাতে আফরার নিজেরও ভালো লাগছে। কি বিশুদ্ধ হাসি। কই থেকে মনিরা এসে কথাটি বলল। এতক্ষণের আনন্দঘন মুহূর্তে যেন ভাটা পড়ল। মিহি অবাক হয়ে মাকে দেখছে। মেয়ের দৃষ্টিতে মনিরার মুখে ব্যথার ছাপ ফুটে ওঠে। সব থেকে অসহায় মা মনে হয়, যে মা নিজের সংসার বাঁচাতে সন্তানের আনন্দ কেড়ে নিচ্ছে। তবে শুধুই কি সংসার? সংসারের মায়া তো সে কবেই ছেড়েছে। একটা মেয়ের সম্মান যে সবার উপরে। মনিরার কথা শুনেও আফরার তেমন ভাবাবেগ হয় না। সে আগে থেকেই প্রস্তুত ছিল। নিজ আসন থেকে উঠে বসে, মিহির গালে হাত রাখে আদুরে ভঙ্গিমায়, মুখে হাসি টেনে বলল, ম্যাম 3 দিন পর আবার আসবে, নো টেনশন বেবি। কথা বলা শেষ করে আফরা ঘর থেকে বেরিয়ে আসে। আসার আগে মনিরার দিকে তাকিয়ে মুচকি হাসতেও ভুলে না। হাসিটাই কি ছিল মনিরা বুঝতে পারেনি, তবে তার মনের সকল দুশ্চিন্তাগুলো কেমন এক নিমিষেই চলে গেল। মনে হলো যা হবে ভালো হবে, আর কোনো খারাপ হবে না। আফরা নিচে নামতেই আতিকুর আরাফকে দেখতে পায়। দুজনে বসে খুশ গল্পে মজেছে। এই প্রথম হয়তো এমন দিন আফরা দেখল। বেশ অবাকও হয়েছে। আফরাকে নিচে নামতে দেখে আতিকুর হেসে উঠে দাঁড়ালো, সরাসরি বলল, আফরা, তুমি তো একা থাকছো, কালকে আমাদের এখানে চলে এসো। তোমার মিহির দুজনের জন্যই ভালো। আফরা এক পলক করিডোরে দাঁড়ানো মনিরার দিকে তাকিয়ে বলল, আমি একা থাকতেই ভালোবাসি স্যার, ধন্যবাদ। আফরা, বুঝতে পারছো না, মিহুও তোমার সাথে থাকলে আনন্দ থাকে। তোমাকে আরো 5,000 টাকা বাড়িয়ে দিব, না হয়। আপনি বোধহয় আমার না বোধক ইঙ্গিতটা বোঝেননি। পুলিশ অফিসারদের এমন বোকা মাথা নিয়ে থাকতে হয় না। অপমানটা আতিকুর বুঝতে পারে, তবে তার তেমন রাগ হয় না। মেয়েটার ঝাঁজ দেখে তো তার শান্তি লাগে। মনে হয় অনেক দিন পর এমন মেয়ের দেখা পেল। নিজেকে চালাক প্রমাণ করতে বলল, আমার মাথায় কত কি আছে ভাবতেও পারবে না, খুঁজতে যেও না, নিজেই ফেসে যাবে। ঘুষখোর পুলিশ অফিসার বলে কথা। এবার জ্বলে ওঠে আতিকুর। অপমানে থমথমে হয়ে যায় মুখশ্রী। কথায় আছে না, করলে যার যায় না, বললে যার যায়। আতিকুরের হয়েছে তেমন অবস্থা। সে ঘুষ খেতে পারবে, তবে কেউ বলতে পারবে না। আর যে বলবে তার খবর আছে। দাঁতে দাঁত চেপে আতিকুর বলল, অতিরিক্ত কথা বলছো আফরা, তোমাকে এত সাহস কে দিল? হাসলো আফরা, তা ছিলই বটে। হাসিটা দেখে হুট করে আতিকুরের মনে হলো এই মেয়ে তাকে ইচ্ছাকৃত রাগাতে চাইছে। কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে আফরাকে দেখে আতিকুর নিজেই হাসলো। মেয়েটার মাঝে রহস্য আছে, তাকে খুঁজে বের করতে হবে। তার আগে মেয়েটাকে একবার বাগে পেয়ে নিক। আর দাঁড়ালো না আফরা। মনিরার থেকে বিদায় নিয়ে বাইরের দিকে হাঁটা ধরল। এক পলক আরাফের বাম হাতের দিকে তাকিয়ে যেন চোখ জোড়ালো। কিছু বলার ইচ্ছে পোষণ হতেই বলল, 2 ভাই সাবধানে থাকবেন, একজনের বাম হাত গেছে, আরেকজনের মাথাটাই যেন না যায়। এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে যায় বিলাসবহুল বাড়ি থেকে। আফরা জানে এবার তাকে নিয়ে 2 ভাইয়ের মধ্যে বিশদ আলোচনা চলবে। আতিকুর রেগে হয়তো আজকেই কিছু ঘটানোর চেষ্টা করবে। হয়তো মনিরার জন্য তার বলা কথাগুলো কাল হবে। তবে সে তো চুপ থাকতে পারে না।
তার যদি সাধ্য থাকতো জনসম্মুখে এ বাড়ির 4 পুরুষের বাইরের মুখোশটা টেনে খুলে গলায় ছুরি চালিয়ে দিত। ছটফট করতে করতে নির্জীব হয়ে যেত। সে চোখ মেলে দেখত, কি যে শান্তি পেত বলার অপেক্ষা রাখে না। আপন ভাবনায় ব্যস্ত আফরা হাঁটতে হাঁটতে কখন অর্ধেক রাস্তা পার করে ফেলেছে টেরই পায়নি। হুট করে সামনে কারো বাইক থামতেই হুড়মুড় করে থেমে যায় আফরা। চোখ তুলে সামনে তাকাতেই মীরার হাসি মুখ চোখে পড়ে। তাকে ভয় পেতে দেখে মেয়েটা আনন্দ পেয়েছে। আফরা কিছু না বলেই বাইকের পেছনে চড়ে বসলো। শব্দ করে কাঁধে হাত রাখতেই খেকিয়ে ওঠে মীরা। হাতির বাচ্চা, তুই আদৌ মেয়ে? তো কি শক্ত! ভয় দেখানোর সময় মনে ছিল না? বাইক কিছুটা প্যাচাল না পেরে মাথা কিন্তু এমনিই গরম। আবার কি হলো? কে গরম সীসা ঢেলেছে মাথায়? ঘুষখোর চরিত্রহীন অফিসারের নজর পড়েছে। কয়েকদিনের মধ্যে কিছু তো ঘাটবেই আতিকুর। ওর প্রাণটাই আমি এবার নিয়ে নিব, দেখিস। মীরা অবাক হয়ে তাকিয়ে থাকে আফরার দিকে। কেমন যেন ধ্বংসের আঁচ পায়, কেঁপে ওঠে সে। আফরা টের পায় সেই কাঁপন। এতক্ষণে রাগ পালিয়ে গিয়ে আফরার মাঝে দুষ্টুমির ছোঁয়া দিয়ে যায়। হেসে ওঠে সে। মীরা আর কিছু না বলেই বাইক ছোটায়। মনের মধ্যে কিছু প্রশ্ন উকি মাঝে, তবে আফরাকে বলা নিষেধ। এই মেয়েকে বলে লাভও নেই, বলার সময় বেশ বলে, তবে করতে গেলেই যেন কাঁপাকাঁপি। যা করায় তাকেই করতে হবে। সব হারিয়ে যখন সে নিঃস্ব, তখন এই মেয়েটা তাকে সঙ্গ দিয়েছিল, মনের মধ্যে বাঁচার আকুতি দিয়েছিল। তাকে বর্তমানে নিয়ে আসতে এক প্রকার যুদ্ধই করেছে। কি করে সে এই মেয়েকে কারো খারাপ পরিকল্পনার গুটি হতে দিবে? আজ তো একটা বিহিত করেই ছাড়বে। আতিকুর আরাফ নামক চ্যাপ্টার একদম ক্লোজ করে দিবে তাদের জীবন থেকে। হেসে উঠল মীরা, একদম হা হা করে। বাইকের শব্দের সাথে হাসিটাও কেমন ঝংকার তুলল। আফরা কিছুক্ষণ হাসির শব্দটা শ্রবণ করে নিজেও হাসল। এই হাসির অর্থ তার জানা। বাইক থেমে যেতে নেমে পড়ে আফরা। যদিও মীরা চেয়েছিল আফরার সাথে যাবে, তবে আফরা কোনোভাবেই মীরাকে নিয়ে যাবে না। এক প্রকার রাগ করে মীরা চলে গেছে। বিকেলে শুরু। আফরা ধীরে পা চালায়। এর আগে অফিসের গ্রাউন্ডটা দেখা হয়নি। মাথা ঘুরিয়ে চারপাশ দেখে। সূর্যের তীক্ষ্ণতা তাকে কাবু করতে পারে না। বৈশাখ শুধু তোপে পোড়ায় না, গরমের এই সময় চোখ জোড়ানো সুন্দর কিছু দৃশ্য চোখে ভাসে, যদি দেখার মতো চোখ থাকে। গ্রীষ্মের ফুল বলতেই হিমচাপা, জারুল, কৃষ্ণচূড়া, জিনিয়া, গুলাচ আর নাগবল্লী। আফরা চোখ মেলে জারুল, জিনিয়া, নাগবল্লী ফুল দেখে। হুট করে মনের সকল দুশ্চিন্তা ভুলে ছোটবেলায় ফিরে যায় আফরা। দৌড়ে এগিয়ে যায় সারিবদ্ধ ফুল গাছের দিকে। দেশি নয়, বিদেশি ফুলের জাত। আফরা চিনতে পারে না ফুলগুলো, তবে অদ্ভুত এক আকর্ষণ কাজ করে। হাত বাড়িয়ে 3টে ফুল ছিঁড়ে সাথে সাথে কানে গুঁজে দেয়। আফরার মতে মন যা বলে তাই শুনতে হয়। কে কি বলল, কে কি ভাবলো, সেসব দেখে কি হবে? নিজের মন শান্তি তো দুনিয়ার সব সুন্দর। পবিত্রতার রূপ ফুলের সাথে যেন আরেক ফুলের সন্ধি হয়ে যায়। নয়নতারা, পর্তলিকা, রঙ্গন, রাধাচূড়া, আরও অনেক প্রজাতির 12 মাসি ফুল চোখে পড়ে আফরার। হুট করে আফরার মনে হয়, যার অফিসে এত সুন্দর ফুলের বিচরণ, সে কি করে এতটা নির্দয় হতে পারে? আবার ভাবে, সে তো রীতিমতো ফুলের সাথে সন্ধি করেও নিয়েছে, তাই বলে কি সে নির্দয় নয়? চোখ বুজে শ্বাস নেয় আফরা। বর্তমানে এসব সে ভাবতে চায় না। দম বন্ধকর পরিস্থিতিতে আর কত? ফুলের নান্দনিকতায় আবার চোখ জোড়ায় আফরার। সূর্যের তাপকে যেন কাবু করে দিল, সাথে এনে দিল প্রচণ্ড রকম প্রশান্তি। আফরা আরও কিছুক্ষণ থেকে অফিসের ভেতর ঢুকে পড়ে। ওপর থেকে রহস্যময়ীর আরেকটা রূপ দেখে বাকরুদ্ধ আদিল। অনেকদিন পর বদ্ধ রুমে জানালা খুলে সূর্যের তেজি রূপ দেখছিল সে। আফরাকে গেটে দেখে অনিচ্ছা সত্ত্বেও তাকিয়েছিল। কোনো রকম ভালো লাগা, আকর্ষণ নয়, জাস্ট কৌতূহল। কৌতূহল ছাড়া কিছু খুঁজে পাচ্ছে না সে। এই মেয়ে নিজেকে এমনভাবে প্রকাশ করেছে যে কৌতূহল না চাইতেও এসে যায়। তবে আজ আবার এই মেয়ের আগমনের কারণ খুঁজে পেল না। ভয় ডর নেই নাকি? নিজ আসনে বসে আগে থেকে লক করা দরজাটা খুলে রাখল। স্বাগতম জানানো যাক। আজও কোনো রকম বাধার সম্মুখীন হতে হয়নি আফরার। সরাসরি আদিলের কেবিনের দিকে চলে এসছে। না কেউ না করেছে, না কেউ কোনো রকম প্রশ্ন করেছে। কেবিনের দরজা আগে থেকে খোলা দেখে আফরা আর নক করে না, বরং ঢুকে দরজা বন্ধ করে দেয়। আফরার উপস্থিতি টের পেয়ে আদিল বিতৃষ্ণা কণ্ঠে বলল, ভদ্রতা আজও শিখেনি মিস আফরা, অনুমতি নিতে হয়, জানেন নিশ্চয়ই। অভদ্রের কাছে এসে ভদ্রতা জাহির করা মানে উলুবনে মুক্ত ছড়ানো। কথাটা বলে আদিলের সামনে বরাবর চেয়ার টেনে বসে পড়ে আফরা। এমন উত্তরই হয়তো আদিল আশা করেছিল।
তাই তো তার মুখে হাসি দেখা যায়। কানে গোজা ফুলগুলোর ওপর হাত ছুঁয়ে আফরা আদিলকে উদ্দেশ্য করে বলল, দেখুন তো আমাকে কেমন লাগছে। আদিল তাকালো না পর্যন্ত। আফরা কিছুক্ষণ উত্তরের অপেক্ষা করলো, তবে না পেয়ে তার মধ্যে কোনো রকম অপমান, ইতস্তত, অস্বস্তি বোধের দেখা মিলল না। বরং হাসি চওড়া করে আদিলের দিকে এগিয়ে যেতে যেতে বলল, আমি কিছু জিজ্ঞেস করেছি মিস্টার আদিল। আমার আপনাকে দেখা ছাড়া অনেক কাজ পড়ে আছে, সো প্লিজ। এই মুহূর্তে আর কোনো কাজ নেই, আমাকে দেখুন। এবার আদিল তাকালো। এ মেয়ে নাছোড় বান্দা। এক পলক তাকিয়ে নজর ঘুরিয়ে বলল, কানে গোছে ফুলটা সুন্দর, আপনি নয়। ফুলটা সুন্দর কারণ সে যার শরীরে স্থান পেয়েছে সে সুন্দর। বলে না, ফুল হাতে না গাছে শোভা পায়। আমার মতে কি জানেন, ফুল গাছের পর নারীর খোপায় শোভা পায়। তা দেখে যদি পুরুষ মুগ্ধ হয়, প্রশংসা করে, পবিত্র ফুলটাও তখন নারীর সৌন্দর্যটাকে বহুগুণ বাড়িয়ে দেয়। কথাটা বলে আফরা মুচকি হাসে। আদিল অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনের মেয়েটির দিকে। আজ এমন শান্ত কেন? কি সুন্দর কথা বলছে। চোখ ঘুরায় আদিল। প্রসঙ্গ টেনে বলে ওঠে, বিনা অনুমতিতে ফুল ছিঁড়ে কানে তো গুছেছেন, তবে ফুলের নাম জানেন? আমার কাছে নাম নয়, সৌন্দর্যটাই বড় হয়েছে। এই যেমন ধরুন, আপনার তো অনেক নামডাক, আগে তো আসেনি। যখনই আপনার অ্যাটিটিউড আমার মনে ধরেছে তখনই তো ঘায়েল হলাম। আপনার মনে হচ্ছে না আপনি রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা বকেটেতে দেখে প্লেগার্ল মেয়েরা যেমন পাল্টা ফ্লার্ট করে, তার থেকে লেম ফ্লার্ট করছেন? বাংলাদেশে আর কিছু আছে কি না আছে, বাঙালিদের এই এক রুখা আবেগ ঠিকই আছে। মেয়েদের ভালো ছেলে রেখে বখাটের সিগারেট খোরদেরই পছন্দ হয়। ছ্যাঁকা খেয়ে দোষ দেয় পুরো পুরুষ জাতির। আবার পুরুষ মানুষের পছন্দ হয় প্লে গার্ল টাইপ মেয়েদের। একদম জান প্রাণ লাগিয়ে ভালোবাসে তারা। ছ্যাঁকা খেয়ে গাঁজাখোর হয়ে দোষ দেয় পুরো মেয়ে জাতির। অথচ আনাচে কানাচে এমন অনেক ছেলে মেয়ে আছে যারা সত্যিকারের ভালোবাসার জন্য ছটফট করে। আদিল হাসল। মেয়েটা আজ প্ল্যান করে এসছে, তাকে পটাতে চাইছে। তবে মেয়েটা হয়তো বুঝতে পারছে না তার এসব কথায় কোনো প্রাণ খুঁজে পাচ্ছে না সে। আফরা আবার বলল, এই যে আমি সত্যিকারের ভালোবাসার কথা জানান দিচ্ছি, আপনার পছন্দ হচ্ছে না। আদিল প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করে। নাছরবান্দা আফরা যেন আজ পণ করেই এসেছে। এমতা অবস্থায় আদিল কিছুটা চেঁচিয়েই বলে ওঠে, আপনি বেশি কথা বলছেন, এবার আসতে পারেন। আমার এখন যেতে ইচ্ছে করছে না। যাই হোক, বলুন তো এটা কি ফুল? আফরা চাইছে সন্ধে পর্যন্ত আদিলের সাথে থাকার। এমনি এমনি তো আসেনি, বিশদ এক উদ্দেশ্য নিয়েই ঢুকেছে অফিসে। অপরদিকে আদিল ঘড়ি দেখছে বারবার। মেয়েটার উদ্দেশ্য না জানা পর্যন্ত সে কিছুই করতে পারবে না। জানাটা জরুরি। তাই আফরার সাথে তাল মিলিয়ে বলল, যুক্তরাষ্ট্র জাপানে ফুল লিসেন্থিয়াস নামে পরিচিত। সৌরভহীন হলেও সৌন্দর্যের দিক থেকে এটি কোনো অংশেই গোলাপের চেয়ে কম নয়। ফুলের সৌরভে পোকামাকড় সহ রোগ জীবাণু বিস্তারের ঝুঁকি থাকে, এবং কি ফুলদানিতে ফুলের স্থায়িত্ব কতদিন সেটিও পুষ্পপ্রেমীদের কাছে জরুরি। এক্ষেত্রে ফুলের স্থায়িত্ব অন্যান্য ফুলের থেকে দীর্ঘ। এই ফুলের বীজ তৈরি করা প্রায় অসম্ভব। তবে লিসেন্থিয়াস ফুল চাষের এই সীমাবদ্ধতা অতিক্রম করেছে বাংলাদেশে। একেবারে দেশি আবহাওয়ায় দীর্ঘ শ্রম ব্যয় শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে পরিমিত আলো, তাপ ও পানি সরবরাহ করে সম্প্রতি সম্ভব হচ্ছে লিসেন্থিয়াস ফুলের চাষ। বাংলাদেশে এই ফুলটাকে গোলাপ ফুলের উন্নত জাত হিসেবে পরিচিত করিয়েছে। রবীন্দ্রনাথের রক্তকরবী নাটকের নায়িকা নন্দিনী নামের নামকরণ করা নান্দনিক ফুলটি এখন আপনার গানের শোভা পাচ্ছে মিস আফরা ইবনাথ। আশা করছি সব তথ্য আপনার জানা হয়েছে, আর কোনো প্রশ্ন আশা করছি না। খানিক মুহূর্ত আফরা আদিলের দিকে তাকিয়ে কানে গোজা ফুলটা হাতে তুলে নেয়। শান্ত দৃষ্টি ফেলে একটা একটা করে পাপড়িগুলো ছিঁড়ে ফেলে। চোখে যেন অসম্ভব রাগ প্রকাশ পায়। আদিল ভ্রুকুচকে আফরার কাণ্ড দেখে। প্রিয় ফুলটাকে এমন দুমড়ে মুচড়ে যেতে দেখেও তার খারাপ লাগে না, বরং আরেকটা কৌতূহল তাকে ঘিরে ধরে। মেয়েটার কি গোলাপ পছন্দ না? এর মধ্যেই গম্ভীর কণ্ঠে আফরা বলে ওঠে, আই হেট দিস ফ্লাওয়ার। বাট আই লাভ দিস ফ্লাওয়ার মিস আফরা। আপনার সাহস কি করে হলো আমার সামনে বসে আমার বাগানের আমার পছন্দের ফুল ছিঁড়ে ফেলার? রাগ নিভে যায় আফরার। এই যে সামনের মানুষটা হাইপার হচ্ছে, তার শান্তি লাগছে, আনন্দ লাগছে। আপনার কষ্ট হচ্ছে মিস্টার আদিল, তবে আমার কেন শান্তি লাগছে। আচ্ছা, আমার একটা নাম দিন তো, আপনার পছন্দের ফুলের নাম। আদিলের দৃষ্টি শান্ত। সে কখন হাইপার হলো তার কষ্ট হয়, সে তো টের পায় না। আফরাকে ভুল প্রমাণ করতে বলে ওঠে,
কষ্ট? আদিল মাহমুদের সাথে এড়ে যায়? আদিল মাহমুদ নামটাতেই ভয়। কষ্ট ভয় পেয়ে পালিয়ে যায়। সাদা প্যাকেটের রহস্য কি মিস্টার আদিল মাহমুদ? কোথায় সে ভাবালিশ মুখশ্রী? আদিলের চোখে মুখে ভয় দেখতে পাচ্ছে আফরা। উঠে দাঁড়ায় সে। তার সময় হয়ে এসছে। হাসতে হাসতে বেরিয়ে যায় কেবিন থেকে। আদিল থম মেরে বসে রয়। মেয়েটাকে সুযোগ দিয়ে সে কি নিজের বিপদ নিজেই ডেকে আনছে? উদ্দেশ্য জেনে কি হবে? মানুষটাই যদি না থাকে তাহলে তার উদ্দেশ্য কি করে আদিল মাহমুদের জীবন পরিবর্তন ঘটাবে? শব্দ করে হাসতে থাকে আদিল। এই হাসির কারণ কারো শেষ নিঃশ্বাস, কারো ছটফটানি, কারো রক্ত। চোখ জোড়ানোর মতো মুহূর্ত। রাত 10টার মতো বাজে। বেশ রাত। বাড়ি ফিরেনি আফরা। সেই কখন থেকে বাইরে দৃষ্টি ফেলে দরজায় বসে আছে মীরা। ফোনটাও তুলছে না। দুশ্চিন্তায় প্রকৃতির জোরালো হাওয়াতেও ঘামছে সে। এরকম রাত আফরা কোনো দিনই করেনি। দুশ্চিন্তা হওয়ারই কথা। আদিল মাহমুদ আবার কিছু করেনি তো? মীরা দরজায় তালা দিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়ল আবার। উদ্দেশ্য নাদিয়ার কাছে যাওয়া। মেয়েটায় তাকে সাহায্য করতে পারবে। প্রকৃতির উত্তাল হাওয়ায় বাইক চালানোতে হিমশিম খেতে হয় মীরাকে। তবে সে থেমে থাকে না, বরং সর্বোচ্চ স্পিডে আহমেদ বাড়ির সামনে এসে দাঁড়ায়। বাড়িটা দেখেই তার চোখ যেন জ্বলে ওঠে। আগুনের স্ফুলিঙ্গগুলো যেন চোখের মনিতেই নেচে ওঠে। খুব তাড়াতাড়ি স্বাভাবিক করে নেয় নিজেকে। চেয়ারে বসে থাকা দারোয়ান তাকে দেখেই দাঁড়িয়ে গেছে। এগিয়ে এসে কিছু জিজ্ঞেস করার আগেই মীরা বলল, নাদিয়াকে ডাকুন তো, ফোন করছি ধরছে না, একটু তাড়াতাড়ি করুন। দারোয়ানও আর কিছু বলে না, ভেতরে চলে যায়। মীরা বাইরে দাঁড়িয়েই আফরার ফোনে লাগাতার ফোন দিতে থাকে। রিং বেজে কেটে যায়, কেউ ওঠায় না। মদ খেয়ে উল্লাস করছিল নাদিয়া। এই সময়টায় সে নিজের মতো একা কাটায়। দরজায় টোকা পড়ায় চরম বিরক্ত হয় সে। বিশ্রী ভাষায় দুটো গালিয়ে দেয়। দরজার ওপাশে দাঁড়ানো কাজের মেয়েটা গালি শুনেও দরজা ধাক্কাতে থাকে। এ আর নতুন কি? এ বাড়িতে জবে থেকে কাজ করছে, প্রতিদিন তাকে এমন গালিগালাজ শুনতে হয়। প্রথম কয়েকদিন কষ্ট হতো, কাঁদতো, তবে এখন আর ইমোশন কাজ করে না। পেট চালাতে পারছে, এটাই অনেক। দরজা খুলছে না বলে এবার মেয়েটা চেঁচিয়ে বলল, আপা, নিচে একজন মেয়ে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, আপনাকে খুঁজছে, শুনছেন? দরজা খুলে যায়। নাদিয়া কাজের মেয়েটাকে কিছু না বলেই পা চালিয়ে নিচে চলে যায়। তার মন বলছে আফরা বা মীরার মধ্যে কেউ এসছে। আর সে যা আশঙ্কা করছে তা নয় তো। কেমন যেন কেঁপে ওঠে নাদিয়া। এমন হলে ধ্বংস বুঝি কেউ আটকাতে পারবে না। গেট পেরিয়ে যেতেই মীরাকে অস্থির চিত্তে পায়চারি করতে দেখে যা বোঝার বুঝে যায় নাদিয়া। চেঁচিয়ে বলে ওঠে, বাইক চালাও মীরা, ফাস্ট। মীরা আর কথা বাড়ায় না। বাইক স্টার্ট দিতেই উঠে বসে নাদিয়া। চোখের পলকেই যেন বাইকটা হাওয়া হয়ে যায়। দারোয়ান কিছুক্ষণ রাস্তার দিকে তাকিয়ে থাকে। ও হুট করে কি যেন মনে হতেই পকেটে থাকা বাটন ফোনটা বের করে কিছু একটা লিখে সেন্ড করে দেয়। তার কাজ আপাতত এটাই। বাইক থামে আদিলের অফিসে। চারপাশ অন্ধকার, কেমন একটা ভুতুড়ে পরিবেশ। অবাক করার ব্যাপার হলেও অফিসে কোনো গার্ড নেই। গেট পাসওয়ার্ড ছাড়া খুলবে না, মানে আদিল অফিসে নেই। নাদিয়া হিসেব কষে, ভাইকে ফোন দেয়। তবে তাকে নিরাশ করে ওপাশে মেইলি কণ্ঠ ভেসে আসে বন্ধ। চিন্তায় চুল খামচে ধরে সে। মীরা উন্মাদের মতো বলে ওঠে, যেতে হবে আমায় নাদিয়া, তুমি বাড়ি চলে যাও, পেছনে এসো না। বলেই বাইক ছোটায়। রাগে চিৎকার করে ওঠে নাদিয়া। এত রাতে মেয়েটা তাকে একা রেখে গেল কিভাবে? এর শোধ পরে তুলবে। আগে আফরাকে খুঁজে বের করতে হবে। সে চাইছে না খেলাটা মাঝপথে থেমে যাক। এত এত খেলোয়াড়দের হুটহাট আত্মচিৎকার দেখতে তার মজাই লাগে। অনেকদিন পর আবার সেই নাম্বারে ফোন দেয় নাদিয়া। ফোন রিসিভ হবে জেনেও ধৈর্য রাখতে পারে না, চেঁচিয়ে উঠে সে। পিক আপ দ্য কল। অপর পাশের মানুষটা মনে হয় রিসিভ করেই কথাটা শুনতে পায়। হেসে ওঠে, ইহালি করে বলে, খুব মিস করছো বুঝি? নিজেকে ফানি ম্যান হিসেবে তুলে ধরো না, আপাতত আমার কাছে। আপাত মস্তক পুরোটাই আমার চেনা। হাসির শব্দ শুনতে পায় নাদিয়া। নিজের কথায় নিজের লজ্জা পায়। আপাত মস্তক পুরোটা সে সত্যিই চিনে। সম্ভব? লোকটি বলল, আমাকে চেনা বড় কঠিন, আমি দুর্লভ। অন্ধকারের রহস্য খুঁজে বের করা মানেই অন্ধকারে হারিয়ে যাওয়া। তুমি কি আধার পছন্দ করছো নাকি? সেখানে কিন্তু মদ পাবে না। আমার ড্রিঙ্কস করা নিয়ে কথা বলবে না, আউট কথা বাদ। আফরা মিসিং, খুঁজে বের করো। আফরা মিসিং তো আমি কি করব? আমার কিছু হয় সে?
রাগে কাঁপছে নাদিয়া। এই হিয়ালি তার একদম পছন্দ হচ্ছে না। এই লোকটা কি বুঝতে পারছে না? আপনার কিছু হলে পুরো খেলাটাই পাল্টে যাবে। চিৎকার করে বলল, আর ইউ ম্যাড? তুমি বুঝতে পারছো না বিষয়টা? আফরারের কিছু হলে তুমি টিকতে পারবে? রিল্যাক্স, এগিয়ে এসো। কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে আছি। নাদিয়ার ঠোঁটের কোণে হাসি ফোটে। ফোনটা পকেটে ঢুকিয়ে এক দৌড়ে কৃষ্ণচূড়া গাছের নিচে চলে যায়। হুডি পরিহিত অবয়ব দেখে এগিয়ে যায় সে। কোনো রকম শব্দ ব্যয় না করে বাইকে বসে পড়ে। বাইক ছুটতে শুরু করে, তবে কথা হয় না। পিনপত নিরাপত্তা বিরাজ করে। নাদিয়া জানে না কোথায় যাচ্ছে তারা, তবে এটা নিশ্চিত যে আফরাকে ঠিক পেয়ে যাবে। আলো আধারি ঘর, মাঝখানটায় একটা চেয়ার রাখা। তাছাড়া এই ঘরে আর কিছু দেখা যাচ্ছে না। চেয়ারের ওপর কেউ বসে আছে, ঠিক বসে আছে না, তাকে তো বেঁধে রাখা হয়েছে। সেই ব্যক্তি এখন অবচেতন অবস্থায় পড়ে আছে অচেনা জায়গাটায়। ঘরটা নিস্তব্ধ নয়, কেমন খটখট শব্দ হচ্ছে। মনে হয় কেউ লোহা জাতীয় কিছুতে বারবার বাড়ি দিচ্ছে, হয়তো কোনো কিছু মেরামত করছে। ঘরে জ্বলে থাকা লাল বাতিটার কিরণে সে বাড়ি খাচ্ছে সদ্য শান দেওয়া চাপাটির ওপর। কিরণগুলো কারো চোখে আনন্দ সৃষ্টিও করছে। মনে হচ্ছে তার আনন্দে চাপাটিটাও আনন্দ পাচ্ছে। তার মতো চাপাটিটাও কারো রক্ত ছুঁয়ে দেওয়ার জন্য ছটফট করছে, অপেক্ষা শুধু জ্ঞান ফেরার। সময় পেরিয়ে যায় কয়েক মিনিট। লোকটি পিটপিট করে চোখ খুলে। মস্তিষ্কের নিউরন যখন আপন ভূমিকায় জেগে ওঠে, চমকে ওঠে সে। দাঁড়াতে চায়, পারে না। নিজেকে বাধা অবস্থায় দেখে চেঁচিয়ে ওঠে, কে আছো? কে নিয়ে এসেছো আমাকে? শুনতে পাচ্ছ কেউ? উত্তর ফিরে আসে না। অপেক্ষা করে সে। হুট করে গম্ভীর কণ্ঠ ভেসে আসে, ইন্সপেক্টর আতিকুর যে। কেমন লাগছে নিজেকে এমন দেখে? ভীষণভাবে চমকায় আতিকুর। থানা থেকে আগে বের হয়েছিল আফরার কাছে যাবে বলে। অর্ধেক পথ তো এসেই পড়েছিল, তবে হুট করে এক বাইক এসে সামনে দাঁড়ালো। সে নেমে শাসাতেই যাচ্ছিল, তবে হয়ে ওঠেনি। পেছন থেকে কিছু একটা স্প্রে করতেই অজ্ঞান হয়ে ঢলে পড়ে জমিনে। বর্তমানে নিজেকে এমন অপরিচিত জায়গায় বাধা অবস্থায় দেখে চতুর মস্তিষ্কের আতিকুর নিজের বিপদ বুঝেই ফেলেছে। তবে কণ্ঠটা চেনা চেনা লাগছে কেন? কিছু বলার সুযোগ তার হয়ে ওঠে না। তার আগেই মুখ বেঁধে দেওয়া হয় তার। অজ্ঞাত মুখোশধারী ব্যক্তিটি নিজের উল্লাস প্রকাশ করতে হো হো করে হেসে ওঠে। হাসার সময় এতটা দীর্ঘ হয় যে আতিকুরের কান গরম হয়ে আসে, মাথা ধপ করে জ্বলে ওঠে। এ কেমন সর্বনাশা হাসি, এ কেমন উল্লাস! হাসি থামে। এগিয়ে আসে অজ্ঞাত লোকটি। নিজের হাতে থাকা চাপাটিটা আতিকুরকে দেখিয়ে বলে ওঠে, দেখেছিস এটা? এই চাপাটি দিয়ে তোর শরীর আমি একটু একটু করে কাটবো। বিশ্বাস কর, একটুও কষ্ট হবে না। রক্ত দেখে আমার আনন্দ হবে, আকাশ ছোঁয়া আনন্দ। কথাটা শেষ করেই লোকটি চাপাটি চালিয়ে দেয় আতিকুরের হাতে। এক কোপেই বাম হাত শরীর থেকে আলাদা হয়ে যায়। গগন শুনিয়ে চিৎকার করার কথা থাকলেও আতিকুট্টুর শব্দ পর্যন্ত করতে পারে না। চোখ বেয়ে তপ্ত জলগুলো অবিরাম পড়তে থাকে। চোখে মুখে বাঁচার আকুতি ছেড়ে দেওয়ার অনুরোধ। তবে অজ্ঞাত সেই মুখোশধারীর কি সেই আকুতি দেখার সময় বা ইচ্ছে আছে? সে তো রক্ত দেখে উন্মাদনায় হারিয়ে গেছে। বাম হাত থেকে নজর ঘুরিয়ে লোকটি ডান হাতের দিকে তাকায়। চোখ তার জ্বলে ওঠে। এই ডান হাত ছিল বলেই তো অকারণে অন্যের ওপর জুলুম করতে পেরেছে। তবে একটু পর কি করবে? হিসিয়ে বলল, এই হাত দিয়েই তো অসহায় মানুষের উপর প্রহার করিস। এই হাত দিয়েই তো অসহায় মেয়ের সম্ভ্রমে হাত দিস। এই হাত দিয়েই তো মেয়েদের অনিচ্ছা সত্ত্বেও জোর করে কাছে টেনে নিস, ভোগের সামগ্রী বানিয়ে রাখিস। আজ এই হাত তোর পাপের প্রায়শ্চিত্ত করবে। চেয়ারের হাতলে বেছানো হাতের আঙ্গুলে চাপাটিটা চেপে ধরে। ছটফট করে আতিকুর। দাপাতে চায় পা, কিন্তু পা দুটো যে বাঁধা। আজ যেন মুখোশধারী লোকটা নিজের ভেতরে সকল হিংস্রতা ঢেলে দিচ্ছে আতিকুরের মাঝে। হাতে 4টে আঙ্গুলে হাত থেকে আলাদা হয়ে মাটিতে গড়াগড়ি খায়। ফ্লোর রক্তে ভেসে যায়। মুখোশধারী এবার চাপাটি চালিয়ে দেয় হাতের উপরাংশে। একটু একটু করে আলাদা করে হাতের অংশগুলো। এত ব্যথা হয়তো আতিকুর সহ্য করতে পারেনি, আবার অজ্ঞান হয়ে যায়। বিরক্তিতে মুখ চোখ কুঁচকে নেয় মুখোশধারী। চর শব্দ করে বাম হাতের কাটা অংশটা হাতে তুলে নেয়। জ্ঞান ফিরলে আবার তার হিংস্রতা শুরু করবে। তার আগে এই হাতটাকে কুচি কুচি করা যাক। সময় নিয়ে হাতটাকে এক একটা মাংসের টুকরো বানায়। হাড্ডিগুলো সাইডে রেখে কিছুক্ষণ তাকিয়ে থাকে অনিমেষ। আর ধৈর্য ধরতে পারে না সে। ধপ ধপ পা ফেলে বাইরে চলে যায়। ফিরে আসে এক বোতল পানি নিয়ে।
মুখের ওপর পুরোটা ঢেলে দেয়। নিভু নিভু চোখ খুলে আতিকুর। মুখোশধারী বুঝতে পারে দুর্বল চিত্তের লোকটা একটু পর আবার অজ্ঞান হয়ে যাবে, তাই মনের স্বাদ মেটাতে বলল, চিন্তা নেই, মেয়েকে খুব ভালোবাসিস তো। পুরুষ মানুষ খারাপ হোক, বাবা হিসেবে যেন সে পারফেক্ট। তোকে না দেখলে হয়তো বুঝতে পারতাম না, আমার বাবাও না আমাকে খুব ভালোবাসতো, একদম প্রাণ ছিলাম তার। তবু দেখ তার প্রাণটা কত কষ্ট পেয়েছে। তবে তোর মেয়ের কোনো ক্ষতি আমি করব না, ক্ষতি যেন না হয় তাই দেখব। এখন রিল্যাক্স মুডে পরপারে চলে যা তো। তুই মরার পর তোর শরীরটা আমি কুচি কুচি করে কাটবো, কেউ চিনতেই পারবে না। হো হো করে হেসে চাপাটিটা গলায় চালিয়ে দেয়। নিভে যাওয়ার শরীরটা কিছুক্ষণ ছটফট করে মৃত্যুর কোলে ঢলে পড়ে। মুখোশধারী চোখ মেলে পুরো দৃশ্যটা অন্তরে ধারণ করে। এতটা তৃপ্তি সে কয়েক বছরে পায়নি। এরপর আস্তে আস্তে শরীরটা মাংসের আস্তরণে পরিণত হয়। মাংসগুলো বিক্রি করলে হয়তো অনেক টাকার মালিক হয়ে যেত। আইডিয়াটা খারাপ না। ভাবতে ভাবতে হাসে এসে। আজ তার জীবনের সবচেয়ে আনন্দময় সময় রাত। মনের বাসনাগুলো এভাবেই পূর্ণতা পাক। রক্তের ঘ্রাণ যে নেশা ধরায়, এই নেশা সহজে কাটে না। নিস্তব্ধ পরিবেশ, অন্ধকার আচ্ছন্ন অন্তরিক্ষ। আজ তারকারাজিও মেঘের আড়ালে লুকিয়ে আছে। মেঘেদের রাজত্ব চলছে পুরো আকাশ জুড়ে, যার প্রভাবে ধরণী আজ গুমোট। অমাবস্যা নাকি? চারিদিকে এমন রহস্য রহস্য কেন? মনে হচ্ছে কেউ নিবিড় চোখে পরখ করছে। আদিল ফোনের ফ্ল্যাশ লাইট নিভিয়ে দিল। সন্ধানী চোখে এদিক ওদিক পরখ করে জুতোটা খুলে দুপা এগিয়ে আসলো। কিছু দূর কারো অবয়ব টের পাচ্ছে সে। ভয় চিন্তা কোনোটাই হচ্ছে না। এমন ভয়ের দিন সে কবেই পার করে এসেছে। তবে তার সন্দেহ হচ্ছে কালকের মতো আজকেও আবার মেয়েটি কৌতূহল মেটাতে চলে আসেনি তো। আজ তো আবার অফিসে এসেও নিজের উদ্দেশ্যের খানিক বুঝিয়ে দিয়ে গেছে। এমন হলে আজ মেয়েটি বাঁচবে না, সে হলপ করে বলতে পারে। অবয়ব যখন আস্তে আস্তে তার নিকটবর্তী হয়, হাত বাড়িয়ে গলা চেপে ধরল আদিল। মেয়েলি কুকানোর শব্দ। আদিল হেসে ওঠে। তার সন্দেহটাই তাহলে ঠিক হলো। মনের মাঝে উল্লাস ভেসে যায়। অন্ধকারের মাঝে মেয়েটির কান বরাবর মুখ এনে বলে ওঠে, আজ তৃপ্তি নিয়ে আহার করব। টের পায় মেয়েটি থরথর করে কাঁপছে। কিছুটা অবাকও হয় সে। তার জানা মতে আফরা ইবনাথ মেয়েটা তার যোগ্য প্রতিপক্ষ, কিন্তু সে ভুল। অন্য মেয়েদের মতো সেও ভীত, দুর্বল, পুরুষের পায়ের তলায় থাকা যোগ্য। গলা ছেড়ে সামনের দিকে ধাক্কা দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আপনার সাহসের তারিফ করতে গিয়েও করতে পারলাম না। তবে আজ আদিল মাহমুদের থেকে আপনার মুক্তি নেই। আদিল মাহমুদ দুর্বল সবল দেখে না, যাকে মনে ধরে তাকে জীবনের মায়া ত্যাগ করতে বাধ্য করে। গলাটা তাহলে বেঁচে নেই। ধপ করে পড়ার শব্দ। আদিল দুপা পিছিয়ে যায়। তড়িঘড়ি করে ফোনের লাইট জ্বালিয়ে দেয়। বিস্ময় ঘিরে ধরে তাকে। কিভাবে কি?